ওতে কি আছে? এটো কাটা পড়ে আছে। ভালো করে দেখ, ওর মধ্যে কিছু লুকোনো নেই তো? না, এটো কাটাই পড়ে আছে। মুরগির হাড় আছে। চলো আগে দেখি। 3 দিন হয়ে গেল, এখনো তো কিছুই পেলাম না। এতক্ষণে 2 কিলোমিটারের মধ্যে ইঞ্চি ইঞ্চি খুঁজেছি, কিচ্ছু পাওয়া যায়নি। স্যার, যদি এই সার্চ অপারেশনটা এখন বন্ধ করে দেয়। ওই কনস্ট্রাকশন সাইটে আর কেউ মিসিং? হ্যাঁ স্যার, 2 জন মহিলা 1 সপ্তাহ ধরে কাজে আসেন। ওদেরকে খোঁজার জন্য টিম পাঠানো হয়েছে? স্যার, ওরা কোনো বিয়ে বাড়িতে গেছে। সিং, মিডিয়া ঝাঁপিয়ে পড়বার আগে ওই মাথা কাটা ধরটা কার আমাদের খোঁজ নিতে হবে। স্যার, ভিকটিমের বয়স 28 থেকে 30-এর মধ্যে। প্রথমে ইঁদুর মারার বীজ দেওয়া হয়েছে, তারপর মেয়েটির মাথা কেটে ফেলা হয়েছে। 3 দিন ধরে কাটা মাথা খুঁজছি, আকাশ পাতাল এক করে পুরো এলাকা খুঁজেছি, কিন্তু মাথাটা পাইনি। যখন কাটা মাথা ধরের সঙ্গে জুড়বে, তখনই বোধহয় কেসটার সমাধান হবে। কোনো লাশ যদি আইডেন্টিফিকেশন না করা যায়, তাহলে তা ব্লাইন্ড কেস হয়ে যায়। আর সেই ব্লাইন্ড কেসটা অমাবস্যার রাতের মতো হয়ে থাকে, যেটাকে আপনি কোনোভাবেই সামান্যতম আলোর রশ্মিও দেখাতে পারবেন না। পাঞ্জাব পুলিশ টিমের ক্ষেত্রেও 3 দিন ধরে অমাবস্যার রাত চলছিল, যেখানে মাথা কেটে নেওয়া একটা দেহ একটা কনস্ট্রাকশন সাইটে পাওয়া গিয়েছিল। কি খবর দাদা? কালকের কাজকর্ম ঠিক আছে? আমি তো বাড়িতেই ছিলাম। ভালো কাজকর্ম পেলে নিশ্চয়ই করি। এই হারিয়া, এই রামপ্রসাদ, এদিকে এসো তাড়াতাড়ি। আরে কি হয়েছে? দেখো, লাশ পড়ে আছে। এই দেখো, এই দেখো। বলবেন তো? ওই যে পড়ে আছে। আরে এটা তো একটা লাশ। এ তো কোনো মহিলার লাশ দেখছি। আরে বাপরে, এর তো মাথা কেটে নিয়েছে। এই দেহটার ছবি আর বাকি ডিটেলস সব থানায় পাঠিয়ে দিয়েছি। হতে পারে কোনো মিসিং কমপ্লেন্টের সাথে এটা ম্যাচ করে গেল। গোলাপি স্যুট পরা 28 থেকে 30 বছরের মহিলা, এছাড়া আর কিছুই নেই। কিন্তু কোনো চান্স ছাড়লে চলবে না। একটা কোনো সূত্রকে শনাক্ত করতে পারলেই আমরা কেসটা এগোতে পারবো। এটা তো জানা কথা যে মাথা দেহ থেকে এই কারণে বিচ্ছিন্ন করা হয়েছিল যাতে নিহতকে শনাক্ত করা না যায় আর হত্যাকারীকে কখনোই ধরা না যায়। কিন্তু এটা কি কখনো সম্ভব যে অমাবস্যার রাত চিরকাল থেকে যাবে আর সূর্য কোনোদিনই উঠবে না? ছবিটা দেখুন। 3 দিন আগে 18 সেপ্টেম্বরে জলন্ধরের কনস্ট্রাকশন সাইটে এই লাশটা পাওয়া যায়। তার ঠিক 1 দিন আগে আমার মেয়েটাও বাড়ি থেকে বেরিয়েছিল। শেষবার ওর স্বামী রাজীবের সাথে দেখা করতে গেছিল। রাশি সোনা, আমি তোমার বাবার সাথে দেখা করতে যাচ্ছি। আজকের পর সব ঠিক হয়ে যাবে, কারোর কোনো সমস্যা হবে না। আমি যাই। বাবা, আমি রাজীবের সাথে সামনাসামনি কথা বলতে যাচ্ছি। এই শেষবার। কোথায় দেখা করার কথা হয়েছে? বাড়িতে তো নেই, বাইরে কোথাও দেখা করবে। মা, আমি আর তোমার মা তোমার সঙ্গে কি যাব? না বাবা, এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যের ব্যাপার। ব্যাস, আজকে এই অশান্তির জীবনের শেষ। কাল থেকে নতুনভাবে শুরু করব। আসছি। আমার মেয়ে আঁচল আর সেই দিনের পর আর বাড়ি ফিরে আসেনি।
কনস্টেবল দেবজিৎ সোডি সেই লাশটিকে শনাক্ত করেছিলেন আর তার বয়ান অনুযায়ী সেই লাশটি ছিল তার 29 বছরের মেয়ে আঁচলের। মুন্ডহীন লাশের শনাক্ত তো হয়ে গিয়েছিল, কিন্তু মাথাটা খুঁজে পাওয়া জরুরি ছিল, আর সেই পর্যন্ত পৌঁছানোর জন্য সেই নিষ্ঠুর হত্যাকারীর নাগাল পাওয়া দরকার ছিল। আর এবার শুরু হলো তদন্ত আঁচলের হত্যার পিছনে লুকিয়ে থাকা রহস্যের। দেবজিৎ শোনো, এখনো পর্যন্ত তোমার মেয়ের মাথা পাওয়া যায়নি। তুমি বলতে পারো ঘটনাটা কি? আমি জানি এসবই আঁচলের স্বামী রাজীবের কারসাজি স্যার। রাজীব করেটা কি? ও ঠিক আমারই মতো কনস্টেবল স্যার। দুজনের মধ্যে কোনো রকম ঝগড়াঝাঁটি ছিল? আঁচল ওর থেকে আলাদা হতে চেয়েছিল, ওর সাথে দেখা করতে গিয়েছিল শেষবারের মতো। রাজীব এই নিয়ে কি বলছে? মিথ্যাবাদী, ও 1 নম্বরের মিথ্যাবাদী। বলছে আমার মেয়ে নাকি ওর সাথে দেখাই করেনি। ওই দিন 17ই সেপ্টেম্বর যখন আঁচল বাড়িতে ফিরল না, তখন আমি রাজীবকে ফোন করেছিলাম। দেখুন শ্বশুর মশাই, আমি আপনাকে প্রায় 3 বার বলেছি যে আমার আঁচলের সঙ্গে আজ দেখা করার কোনো কথা ছিল না, আর না আমি ওর সঙ্গে আজকে দেখা করেছি। যতবার জিজ্ঞেস করবেন ততবারই একই উত্তর পাবেন। দেখো রাজীব, তুমি যতবার মিথ্যে কথা বলবে ততবার জিজ্ঞাসা করবো আমি। আমার মেয়ে আমাকে বলে গিয়েছিল যে তোমার সাথে দেখা করতে বেরিয়েছে। আচ্ছা, তাহলে বলুন দেখি কোথায় দেখা করার কথা ছিল আমাদের? আঁচল বলেছে নিশ্চয়ই। সেটা তো আমাকে বলেনি, কিন্তু কোথাও দেখা করার কথা ছিল তোমার সাথে। দেখুন শ্বশুর মশাই, হয় আঁচল আপনাদেরকে মিথ্যে কথা বলে কোথাও চলে গেছে, আর না হলে আপনি আমায় মিথ্যে বলছেন। দুজনের মধ্যে কে মিথ্যে বলছে সেটা আমি জানি না, শুধু এইটুকু জানি যে আমি সত্যি বলছি। আমি আজকে আঁচলের সঙ্গে দেখা করিনি। খুব বড় ভুল হয়ে গেছে স্যার, আমি খুব বড় ভুল করে ফেলেছি। একটা মাতালের হাতে আমি আমার মেয়েকে তুলে দিয়েছি। আচ্ছা, এক্ষুনি তুমি আমাকে বললে যে রাজীবও একজন কনস্টেবল। হ্যাঁ স্যার, ওর বাবাও একজন রিটায়ার্ড কনস্টেবল ছিল, প্রতাপ জল। আমরা দুজন খুবই বন্ধু ছিলাম, সেই কারণেই আমার মেয়েকে ওর হাতে দিয়েছি। আর ওই রাজীব আমার মেয়ের জীবনটা নরক বানিয়ে তুলেছিল। কতবার বোঝাতে হবে তোকে? হ্যাঁ হ্যাঁ, কতবার বোঝাতে হবে তোকে? কতবার বোঝাতে হবে তোকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিস না কি বলছি? হ্যাঁ, বুঝতে পারিস না, বুঝতে পারিস না, এইটুকু কথা বুঝতে পারিস না? হ্যাঁ, আমার কথা মাথাতে ঢোকে না। মাথা দেখো ভাই, যদি 3 মাস 1 ফোঁটা মদ না খেয়ে কাটাতে পারে রাজীব, তাহলেই আমি আমার মেয়েকে পাঠানোর কথা ভাববো। আরে আমি বলছি না যে ও আর হাত তুলবে না। তোর বন্ধুর ওপর তোর একটুও বিশ্বাস নেই? আরে রাখ তোর বন্ধুত্ব। যদি তুই আমার বন্ধু হতিস তাহলে আমার মেয়ের এই হাল হতো না। বাবা, ও খাক আর না খাক, আমি ওখানে আর ফিরে যাব না। বাড়িতে চলো বৌমা, অন্তত রাশিকে তো আমাদের সঙ্গে নিয়ে যেতে দাও। না মা, রাশি আমাকে ছেড়ে কোথাও যাবে না। দিদি একটু ভাবুন, ওর মাকে ছাড়া কি করে থাকবে? দেখো বৌমা, তুমি যদি এভাবে বাবের বাড়িতে এসে পড়ে থাকো তো সমস্ত আত্মীয় স্বজনদের কাছে আমাদের মাথা হিট হয়ে যাবে। আপনার মাথা হিট হয়ে যাবে তো আমি কি করব? রাজীব তো আমাকে মেরেই ফেলবে একদিন। ও জানোয়ার, জানোয়ার। দেবজিৎ আর আঁচল মিলে তোর বিরুদ্ধে বধূ হেনস্থার কেস দায়ের করতে যাচ্ছিল। ও তো শুধু আমার সম্মানের কথা আর তোর চাকরির কথা ভেবে কিছু করেনি। ওই এবার তো শুধরে যা তুই। আরে তো ওকে বলো না একটু শুধরে যেতে, বোঝাও যে অহংকার বেশি ভালো না। আমার সঙ্গে মুখে মুখে তর্ক করে কথায় কথায়। আমি কি ওর বাপের চাকর? হ্যাঁ, পুলিশে চাকরি করি, স্বামী ওর। যা যা গিয়ে ক্ষমা চেয়ে নে আর নিয়ে আয় ওকে, যা। এই জন্মে তো সেটা হচ্ছে না বাবা। ভুলও করেছে, ক্ষমা চাইতে ওই আসবে। ভুল তো আমারই ছিল স্যার। আমি ওকে বারবার বুঝিয়ে সুঝিয়ে আবার সেই ওকে স্বামীর হাতে তুলে দিয়ে আসতাম। ভেবেছিলাম যে এতে দুটো পরিবারের সম্মান বজায় থাকবে। মা, আমি পঞ্চায়েতের সাথে কথা বলেছি। ও পঞ্চায়েতকে কথা দিয়েছে আর কখনো তোমার গায়ে হাত তুলবে না। ঠিক আছে, আর তুলবো না হাত। কান খুলে একটা কথা শুনে নে, না তুই গায়ে হাত দিবি না বোতল খুলবি। আর কি কি করতে হবে? চুড়ি আর ঘাগড়াও পরে নেবো নাকি? এই চুপ কর রাজীব। শুনুন আপনারা, মারবো না বলেছি মানে মারবো না। মদের কথাটা এর বাইরেই থাক। আরে মদ খেলে মানুষ শয়তান হয়ে যায়, বুঝেছিস তুই? এই কথা তো তুই ভালো করেই জানিস, তাই না? আমি শুধু এইটুকু জানি, 2 ফোঁটা খেলে 2 পা সামলাতেও পারি,
যদি না খেতাম না তাহলে কবে ওই বজ্জাত বেহায়া মেয়েটাকে কিছু করে দিতাম। সত্যি বলছি, মদ বাঁচায় ওকে আমার থেকে আর আমাকে অপরাধের থেকে। মা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তুমি ভবিষ্যতের কথা ভাবো, রাশির কথা ভাবো। দেখো, মেয়েদের আসল ঠিকানা তো তার শ্বশুর বাড়ি হয় মা। ওই ঘরে তোমার মেয়েকে গলা কেটে ফেলবে, তবু ওখানেই আমাকে যেতে হবে? এইরকম আর হবে না মা। ও তো পঞ্চায়েতের সামনে কথা দিয়েছে। কথা তো ভগবানের সামনেও দিয়েছিল, অগ্নিকে সাক্ষী করে অনেক কথা দিয়েছিল, কিন্তু ও যখন ওই কথাই রাখতে পারেনি, তাহলে পঞ্চায়েতের সামনে দেওয়া কথা রাখবে কি করে বাবা? আর তুমি তারপরেও চাইছো যে আমি আবার ওই জানোয়ারটার কাছে ফিরে যাই? আমার মেয়ে আমাকে ঠিক কথাই বলেছিল, না এই ছেলেটাকে ভরসা করা যায় আর না তো ক্ষমা করা যায়। ও হচ্ছে কুকুরের বাঁকানো ল্যাজ, যাকে কখনো সোজা করা যায় না স্যার। রাজীব, দরজা খোল বাবা। রাজীব, দরজাটা খোল। ওভাবে বৌমার গায়ে হাত দিস না। রাজীব, দরজাটা খোল বাবা। বৌমাকে ওভাবে মারিস না। আমি আর ফিরে যাব না ওই বাড়িতে। আর বাবা, তুমি যদি না চাও যে আমি এই বাড়িতে থাকি, তাহলে আমি রাশিকে নিয়ে অন্য বাড়িতে চলে যাব। ওই রাক্ষসের সাথে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমি ভেবে নিয়েছি, আমি ডিভোর্স চাই, আর আমি এই ডিভোর্স নিয়েই ছাড়বো বাবা। আমারও মনে হয়েছিল স্যার যে সম্মান রক্ষা করতে গিয়ে আমার মেয়েটা কেন এত কষ্ট পাবে। আমি বলেছিলাম, মা তুই এখানেই থাক, আর ভেবেছিলাম যা কিছু করতে হবে আমি সব করব, আমার আঁচলের জন্যে, আমার রাশির জন্যে। সেই দিন ওই 17 সেপ্টেম্বর আঁচল রাজীবের কাছে গিয়েছিল সম্পর্ক একেবারে শেষ করার জন্যে। আমরা ডিভোর্সের কথা বলতে চেয়েছিলাম। রাশি সোনা, আমি তোমার বাবার সাথে দেখা করতে যাচ্ছি। কোথায় দেখা করার কথা হয়েছে? বাড়িতে তো নেই, বাইরে কোথাও দেখা করবে। মা, আমি আর তোমার মা তোমার সঙ্গে কি যাব? না বাবা, এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যের ব্যাপার। আর ওই ছেলেটা ওই বিষয়ে কথা বলার বদলে একেবারে মেরেই ফেললো আমার মেয়েটাকে। আমি এটাই ভয় পেয়েছিলাম, আর সেটাই হলো, গলা কেটে দিয়েছে। স্যার, আঁচলের ফোন এখনো বন্ধ বলছে। এই যে লাস্ট লোকেশনের কল ডিটেল। স্যার, রাজীব ওখানকারই এক থানার কনস্টেবল। দেবজিৎ, আমরা তোমার মেয়ের খুনিকে ধরেই দম নেব। তুমিও আমাদের ফোর্সের, আর তোমার জামাই রাজীবও আমাদের ফোর্সের। কোনো জামাই টামাই নয়। ও কিসের জামাই স্যার? ও আমার কাছে আমার মেয়ের একটা খুনি ছাড়া আমার কাছে আর কিচ্ছু নয়। যদি খুনটা ওই করে থাকে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি ওর সঙ্গে কোনো রকম সহযোগিতা করা হবে না, যতই আমাদের ফোর্সের হোক না কেন। স্যার, রিটায়ার্ড হেড কনস্টেবল প্রতাপ জোহাল। তোমার ছেলে কোথায়? স্যার, ও নাইট ডিউটি ছিল তো, তাই এখনো ঘুমোচ্ছে স্যার। তাহলে ঘুম থেকে জাগাও ওকে। আজকের পর থেকে ঘুমটা ভাগ্যে আছে কিনা দেখো। গলা কেটে আলাদা করলি, লুকিয়েও ফেললি, মোবাইল ফোন সুইচ অফ করে সেটাও লুকিয়ে ফেললি, ক্রিমিনালদের ধরতে ধরতে ওদের বদগুণগুলোও শিখে ফেললি। স্যার, বারবার একই কথা বলছি। আমি সেদিন আমার স্ত্রী আঁচলের সঙ্গে দেখা করিনি। তোর শ্বশুর, ও তোর আমার মতো পুলিশের লোক। মিথ্যে বলছো? হ্যাঁ, মিথ্যে বলছো? স্যার, আপনি যদি এটা বিশ্বাস করতে পারেন যে একটা পুলিশের লোক খুন করতে পারে, তাহলে এটা কেন বিশ্বাস করছেন না যে একটা পুলিশ মিথ্যেও বলতে পারে? কনস্টেবল রাজীব, আমি বাস এইটুকু জানি যে মানুষ মিথ্যে বলতেই পারে, কিন্তু লাশ নয়।
না স্যার, এটা আঁচল নয়। আঁচলের বাবা যে ওকে জন্ম দিয়েছে সে বলছে তার মেয়ে। আর 17 তারিখ এই ড্রেস পরে আঁচল তোর সঙ্গে দেখা করতে বেরিয়েছিল, আর এই ড্রেসটাই বডিতে পেয়েছি। শ্বশুরমশাই যাই বলুন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই শরীরটা আমার স্ত্রীর নয়। আমি আমার স্ত্রী খুব ভালো করেই চিনি। একজন বাবার থেকেও? 8 বছর ধরে বিয়ে করেছি ওকে। ওকে মাথা থেকে পা অবধি আমার থেকে বেশি কেউ চিনতে পারে না। আমি লিখে দিতে পারি আপনাকে, এটা আঁচলের লাশ নয়। এবার এই কেসে একটা জোরদার টুইস্ট এলো। লাশটি যে শনাক্ত করেছিল সেই কনস্টেবল দেবজিৎ সোডি এবং তার স্ত্রী বিশাখা আইডেন্টিফাই করেছিলেন যে মাথাহীন সেই লাশ তাদের মেয়ে আঁচলেরই। কিন্তু আঁচলের স্বামী কনস্টেবল রাজীব জোহল জোরের সঙ্গে দাবি করছিল যে সেই লাশ কোনোভাবেই তার স্ত্রীর নয়। কি ছিল এই বিষয়টা? কে সত্যি বলছিল আর কে মিথ্যে? কে কে জড়িত ছিল এই ষড়যন্ত্রে, আর কি ছিল এই ষড়যন্ত্র? এরকম গোলাপি চুড়িদার যে গোটা পৃথিবীতে একটা আছে তা তো নয়। আপনি গ্রামে যান, প্রত্যেকটা মেয়ের কাছে হয়তো এরকম একটা স্যুট রয়েছে। আমি আপনাকে বলছি স্যার, এই গোটা কাণ্ডটায় বিরাট বড় কোনো গন্ডগোল আছে স্যার। এসব কি বলছেন? এ তো আশ্চর্য ব্যাপার। আপনি আমাকে সন্দেহ করছেন? আপনি গোলাপি চুড়িদার এখানে কেন খুঁজছেন? ওটা পরেই তো আমার মেয়ে গিয়েছিল রাজীবের সাথে দেখা করতে। রাজীব অত্যন্ত মিথ্যেবাদী স্যার, 1 নম্বরের মিথ্যেবাদী। ও আপনাকে ভুল বোঝাচ্ছে স্যার, ভুল বোঝাচ্ছে সব। স্যার, মানছি আমার ছেলের একটু মাথা গরম আছে, মাঝে মধ্যে নেশাও করে, কিন্তু স্যার ওর নিজের বউকে কখনো খুন করবে না স্যার। বিশ্বাস করুন স্যার, এরকমও করতে পারে না স্যার। স্যার, দুটো বাড়িতেই তল্লাশি করলাম, পিঙ্ক সালোয়ার স্যুট কোথাও পেলাম না। স্যার, আমার তো মনে হচ্ছে এই রাজীব আমাদের বোকা বানাচ্ছে। এখনো তো লাশের মাথাটাও পেলাম না। স্যার, পেরেন্টসরা শনাক্ত করেছে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর রাজীব খুব চালাক ছেলে, ফোর্সের লোক, ইনভেস্টিগেশনকে কি করে ঘোরাতে হয় খুব ভালো জানে। কিন্তু ও এটা জানে না যে সত্যি খুঁজে বার করতে যে শক্তি লাগে সেটা সত্যি লুকোনোকে এক তড়িতে হারিয়ে দেয়। আমরা তোর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি রাজীব। 302 দিয়েছেন তো স্যার? 302 হলো হত্যার জন্য, আর সঙ্গে 201ও প্রমাণ লোপাটের জন্য। এবার আপনার যা মনে হয় আপনি তাই করুন স্যার, কিন্তু এটুকুনি বুঝে নিন, এই এফআইআরটা আপনাকে খারিজ করতেই হবে। আমার বিরুদ্ধে আপনি কিচ্ছু পাবেন না স্যার। জানেন কেন স্যার? কারণ আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকতেই পারে না, কারণ আমি কিছু করিনি স্যার। স্যার, রাজীব আমাদের বন্ধু, আর এটা আমি জোর গলায় বলতে পারি যে ও কারোর খুন করতে পারে না। মদ খেয়ে বউকে মারধর করতে ঠিকই, কিন্তু ও এর থেকে বেশি কিছু করতে পারবে না, কারণ ও সার্ভিসের চাকরির ব্যাপারে খুব ভাবতো। স্যার, আপনি মানুন বা না মানুন, কিন্তু কোনো এক সময় ওর বউকে প্রচন্ড ভালোবাসতো। রাশিমা, চলো খাবার খেয়ে নেবে। দিদুন, সত্যি কি বাবা মাকে মেরে ফেলেছে? স্যার, আমি মানছি যে আমি মদ খাই, এটাও মানছি যে আমি ওকে মাঝে মধ্যে গায়ে হাতও তুলতাম। আঁচল বুঝতে পেরেছিল যে তুই যে কোনো দিন ওকে মেরে ফেলবি, সেটাই ওর সঙ্গে হয়েছে। না স্যার, এটা সত্যি নয়। আমি সবসময় এরকম মদ খেতাম না, আর না আমি ওকে এরকম সবসময় মারধর করতাম। আপনি কি একবারও জিজ্ঞেস করেছেন দেবজিৎ বাবুকে যে রাজীব জোহেল এরকম কেন করে? আচ্ছা, তার মানে তোর মদ খাওয়ার জন্য আর পেটানোর জন্য কারণ আছে। দারুণ ব্যাপার, ঠিক যাচ্ছিস একদম, গুড গোয়িং। স্যার, এটা কোনো মিথ্যা অ্যাঙ্গেল নয়। হয়তো আপনাদেরকে এটার ব্যাপারে কেউ কখনো কিছু বলেইনি। কোন কথা বল? দিন
দীনেশ পান্নু। এই রিক্সাওয়ালা দিনেশের সঙ্গে তোর বউয়ের মার্ডার হওয়ার সম্পর্কটা কি? স্যার ওই তো কারণ আমার আর আমার স্ত্রীর মধ্যে এত ঘৃণার। কি এমন করেছে সে? কি করেনি স্যার সেটা জিজ্ঞেস করুন। চুরি করেছে স্যার, অনেক বড় চুরি। কিরকম চুরি? ও আমার থেকে আমার বউকে চুরি করেছিল স্যার। আর তুই আমার থেকে চোখটা সরিয়ে নিচ্ছিস, একটার পর একটা মিথ্যের জাল বুনে চলেছিস যাতে সত্যিটা না ধরা পড়ে। রাজীব, এমনটা কিন্তু হবে না। তুই খুব ভালো করে জানিস যে তুই যা বলছিস সব মিথ্যে কথা। ছেলেটার নাম দীনেশ? না স্যার, এই নাম আমি কখনো শুনিনি। রাজীব আমাদের বলছিল যে আপনার মেয়ের অনেকদিন ধরে এখানকার কোনো রিক্সাওয়ালার সাথে চক্কর চলছিল, সেটা ঠিক? আমার মনে হচ্ছে যে জুতো মেরে মুখটা ছেলে নি ওই রাজীবের। মিথ্যাবাদী সারা, বদনাম করছে আমার মেয়েটার। এক নম্বরের নির্লজ্জ বদমাইশ ছেলে ওটা। দেখুন, আমার বৌমা আঁচল প্রায় রোজই বাজারে যেত, ছোটখাটো জিনিসের জন্য হলেও, কিন্তু খুব সেজে গুজে যেত। আচ্ছা, ওই রিক্সাওয়ালাটার সাথে? সে তো কোনোদিন খেয়াল করিনি। দীনেশ বলে কারোকে চেনেন? কে সে? রাজীব তোর নিজের বাবা মাও দীনেশের নাম কখনো শোনেনি। কিন্তু তার মানে তো এটা নয় স্যার যে দীনেশ বলে কেউ নেই। আমি আমার মা বাবাকে কখনো এই ব্যাপারে বলিনি। লজ্জা পেতাম স্যার আমি, আর আমি ওনাদেরকে টেনশনও ফেলতে চাইতাম না। কি বলিসনি বাবা মাকে? এটাই স্যার, যে যখন আমি নাইট ডিউটি থেকে ঘরে ফিরতাম বা অসময়ে আসতাম, তখন আঁচল বাড়িতে কখনো থাকতোই না। শোনা, মা কোথায়? মা তো মার্কেটে গেছে। আর তুমি যাওনি মার্কেট? আমাকে কখনোই নিয়ে যায় না মা। কেন গেছে মানে? গেছে, বাজারে সবাই কেন যায়? কিছু জিনিস কিনতে গেছে নিশ্চয়ই। আজকাল একটু বেশি কেনাকাটি হচ্ছে। আমিও তো দেখি যে আমার পিছনে কি শপিং করা হয়। যখনই বাড়ি ফিরি তুই বাইরে থাকিস। কি করে বিশ্বাস করব যে তুই বাজারে গেছিস না কারোর বিছানায়? কি বলছো? তুমি এত বাজে বাজে কথা বলতে পারো? তুই জানিস, তুই সব জানিস আঁচল। বল, যখন আমি বাড়ি ফিরি তখন তুই কার সঙ্গে থাকিস? বল। আমি তোমার দুর্ভাগ্যের সাথে থাকি রাজীব, আর তুমি তুমি তোমার নেশার সাথে। এটা আমি জানি, আর তুমিও জানো। রাজীব, ছাড়ো আমাকে, ছাড়ো রাজীব। স্যার, ও আমার থেকে সত্যিটা লুকোচ্ছিল। অ্যাফেয়ার চলছিল আর আমি ওর অ্যাফেয়ারটা ধরে ফেলেছিলাম। স্যার, যেটা আমি আপনাকে বলেছিলাম যে গোটা কাণ্ড কিছু গন্ডগোল রয়েছে, তো সেই গন্ডগোলটা দীনেশ ক্ষতি করেছি। রাজীব, তুই যতই মশলাদার খাবার বানাস, মুখরোচক করিস, কিন্তু তোর এই মিথ্যের খাবার আমাদের হজম হবে না। আর তুই নিজেও তো দেখেছিস যে লকআপে তাবড়ো তাবড়ো খুনিরা সুরসুর করে নিজেদের সত্যিটা বলে দেয়। এবার তোর পালা রাজীব। দীনেশ নামের কেউ এখানে রিক্সাওয়ালা আছে? স্যার, এখানে অনেক চালক আছে। কাউকে চিনি, কাউকে চিনি না। আপনি যে নামটা বলছেন ওই নামের কাউকে চিনি না। দীনেশ নামের কাউকে চেনো রিক্সা চালায়? না স্যার, এ নাম তো কোনোদিন শুনিনি। না স্যার, এই নামে তো আমি কাউকে চিনি না। স্যার, দীনেশের নাম কেউ শোনেনি স্যার।
কারণ দীনেশ বলে তো কেউ নেই। রাজীবের এটা মন গড়া চরিত্র। স্যার, দীনেশ পান্নুর খবর আমি রাখতাম না তো কে রাখতো? আমার স্ত্রীর অ্যাফেয়ার চলছিল ওর সঙ্গে, সেজন্য আমি ওর সমস্ত খোঁজ নিয়ে নি। আমিও তো একটা পুলিশ কর্মী, তাই না স্যার? রাজীব, এখানে কিন্তু তুই পুলিশের লোক নোস। আমাদের কাছে তুই এখন একজন সাসপেক্ট, বুঝলি? আর তুই যে দীনেশ ফিনেশের মন গড়া কাহিনী বলছিস, তোর কাছে প্রমাণ আছে? প্রমাণ আছে তো। আমার মেয়ে একবারও আমাকে নিজেই বলেছিল যে ওর মা মানে আমার স্ত্রী আঁচল দীনেশ পান্নু নামের একজনের সঙ্গে বাইরে গেছে। শোনা, তোমার মা আবার বাজারে গেছে? হ্যাঁ। কখন গেছে? যখন ওই দীনেশ পান্নু এসেছিল না তখন। কে এসেছিল? দীনেশ পান্নু। সেটা আবার কে? এই যে। আপনি তো জানেন স্যার, বাচ্চারা ভগবান হয়, কখনো মিথ্যে বলে না। আমার মনে আসছে না আঙ্কেল। রাশিমা, ভয় পেও না। তুমি তোমার বাবাকে একবার বলেছিলে দীনেশ কাকু বা এরকম দীনেশ কাকু রিক্সা চালায়, একটু মনে করে বলো না। আমার মনে আসছে না। এসব এসব সব কিছু করছে রাজীব আপনাকে ভুল বোঝানোর জন্য। খুবই চালাক ছেলে ও, সময়টাকে নষ্ট করছে আপনার। ভাই রাজীব, যদি কিছু করিস তো আমাকে বলে দে। ভাই, তুই সত্যিই বৌদিকে খুন করেছিস নাকি? আমি আঁচলকে মারিনি ভাই, এরা কোনো গেম খেলছে আমার সঙ্গে, আমাকে ফাঁসানোর জন্য। স্যার, লাশের গলা কাটা ছিল। মৃত্যু ইঁদুরের বিষের জন্য হয়েছে। ভিকটিমের বাবা হেড কনস্টেবল দেবজিৎ সোডি আর তার স্ত্রী বিশাখা লাশটি শনাক্ত করেছিলেন। আর এটাও বলেছেন লাশের পরনে যে ড্রেসটা ছিল একটা গোলাপি সালোয়ার স্যুট, ওই স্যুটটা আঁচল 17ই সেপ্টেম্বর বাড়ি থেকে পরে বেরিয়েছিলেন এই বলে যে উনি রাজীবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বাইরে কোথাও। তাই কোর্টের কাছে আবেদন করছি পুলিশ কাস্টডি বাড়ানো হোক, যাতে পুলিশ রাজীবকে জিজ্ঞাসাবাদ করতে পারে, যাতে কাটা মুন্ডু আর মার্ডার ওয়েপন খুঁজে পায়। স্যার, আমার ক্লায়েন্ট কনস্টেবল রাজীব জোয়ালকে শুধুমাত্র সন্দেহের বশে গ্রেপ্তার করা হয়েছে, আর ওনার বিরুদ্ধে কোনো প্রমাণও পাওয়া যায়নি। তাই আমি কোর্টের কাছে আপিল করছি এনার বিরুদ্ধে ওটা অ্যারেস্ট অর্ডার ক্যান্সেল করা হোক আর বাড়ি যেতে দেওয়া হোক। রাজীবকে 14 দিনের জন্য জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হলো। আর যদি ডিফেন্স চান তাহলে বেল অ্যাপ্লিকেশন করতে পারেন। এইভাবে দেখতে হবে না আমায়। বেল হয়েছে আমার, বেল। এখানে কেন এসেছো তুমি? আমার মেয়ে রাশি আছে আপনার কাছে, ওকে নিতে এসেছি। রাশি কোথাও যাবে না, এখানেই থাকবে। যদি কোর্টে যাই না, আপনি জেলে যাবেন আমার মেয়েকে নিজের কাছে জোর জবরদস্তি রেখে দেবার চার্জে। এই, কোর্টের হুমকি আমাকে দেবে না। তুমি ভালো করে জানো তুমি খুনি, তুমি আমার মেয়েকে খুন করেছো। এখন হয়তো তুমি রাশিকেও খুন করতে চাইছো, তাই না? আর এই দীনেশ টিনেশ বলে কেউ নেই, সব তোমার মন গড়া গল্প। ফালতু কথা বন্ধ করুন, রাশিকে ডাকুন। যতদিন না কেস বন্ধ হচ্ছে তুই সাসপেন্ড থাকবি। জানি রে ভাই, ভাবছি যে ক্ষেতের কাজ করি,
দু পয়সা হাতে তো আসবে। অজিত আর আমি ভাতিন্ডা যাচ্ছি ট্রেনিং এর জন্য। 8 মাসের ট্রেনিং আছে। দেখ ভাই, লাশের মাথা পাওয়া যায়নি, আর তোর বিরুদ্ধে এমন কোনো প্রমাণও নেই। কেস তোর ফেভারেই যাবে। সেটা তো আমি প্রথম থেকেই বলছি রে ভাই, এরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। শুধু দুঃখ এটাই যে আমার সার্ভিস রেকর্ড খারাপ হয়ে গেল, আর মাইনে পাচ্ছি না, তার টেনশন তো আলাদা। ভাই রাজীব, বন্ধুত্বের খাতিরে বলে দে, তুই বৌদিকে মেরেছিস না? আরে রিক্সাওয়ালার ব্যাপারটা, ওটাও তো মিথ্যে না? না রে ভাই, এগুলো সব সত্যি। দীনেশ পান্নু নামের লোকটা আছে, আর আমি আঁচলের খুন করিনি। ভাই বন্ধু তোরা, ভাই আমার, তোরা তো ভরসা কর আমার উপর। স্যার 4 মাস হয়ে গেল, এই কেসে সেরকম কোনো প্রমাণ পাওয়া গেল না, এমন কোনো সূত্র পাওয়া গেল না যাতে এই রাজীব জড়িত বলে মনে হয়। আমাদের এই ফোর্সের তো বাঁচার সমস্ত উপায় জানে, খুব প্ল্যান মাফিক এই গেমটা খেলেছে, কিন্তু সব খেলাতেই যে সব সময় যেতে সেও হেরে যায়। এটা খুন হয়েছে, আর খুনি এখনো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এই মাথা কাটা লাশের খুনিকে খুঁজে বার করবই। আঁচল, আঁচল, এটা রং নাম্বার, এখানে আঁচল বলে কেউ থাকে না। এতটাও সময় পেরোয়নি আঁচল যে আমি তোমার গলার আওয়াজ ভুলে যাব, আর তুমি আমার গলার আওয়াজ। বাজে কথা বলো না। সত্যিকে মিথ্যে বানালে মিথ্যেটা সত্যি হয় না, আমি জানি। তুমি আঁচল, আর আমি তোমার স্বামী রাজীব বলছি, কনস্টেবল রাজীব জুহাল, তোমার মেয়ে রাশি জুহালের বাবা। এখন তোমার আর কি চাই? এতদিন পরে কেন ফোন করলে? আর আমার নাম্বার কোথা থেকে পেলে তুমি? গোটা বিষয়টা কি ছিল? কি ছিল এই রহস্য? রাজীবের কাছে আঁচলের নাম্বার কোথা থেকে এলো? আর আঁচল কোথায় ছিল? আর সেখানে সে পৌঁছলেই বা কি করে? যারা আঁচলকে জন্ম দিয়েছিলেন তারাই তার মুন্ডহীন লাশকে শনাক্ত করেছিলেন আর তার সৎকারও করেছিলেন। আর ঘটনার 8 মাস পর আঁচল ফিরে এলো। কি ছিল এই রহস্য? কে কে জড়িত ছিল এই ষড়যন্ত্রে এবং কেন? আর এ কি সেই আঁচলই ছিল নাকি অন্য কেউ? অনেকগুলো প্রশ্ন উঠছিল যেগুলো এই মুন্ডহীন লাশটির আসল পরিচয়ের উপর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল। কিন্তু এই বিষয়ে না কোনো দ্বিমত ছিল, না কোনো সন্দেহ যে এই হত্যাকাণ্ড খুবই নৃশংস ছিল। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের পরিণতি আমরা আপনাদের দেখাবো আগামী দিন এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, যদি স্বার্থপর হতেই হয় তাহলে স্বার্থপর নিজের আত্মসম্মানের জন্য হন। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।